আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তোমাদের শহীদুল্লাহ স্যার বলছি। গত ক্লাসে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে বায়োস্ট্যাটিস্টিক্সের উপর একটা ক্লাস নেওয়ার জন্য। আমরা বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজির উপরে একটা দুইটা ক্লাস নিব ইনশাআল্লাহ। বায়োস্ট্যাটিস্টিক্স জানতে হলে আগে স্ট্যাটিস্টিক্স কাকে বলে এই সম্বন্ধে একটু কথা বলি আমরা, যদিও রিভিশন ক্লাস সব তোমাদের পড়াই আছে। Statistics, it is the science and art which deals with the study of systematic collection, compilation, analysis, and interpretation of data affected by multiple causes. তাহলে এই কথাগুলো আমরা আগেও বারবার বলছি যে এখানে তোমরা যে ভুলটা করো সিস্টেমিক আর সিস্টেমেটিক খেয়াল করবা। এখানে সিস্টেমেটিক নট সিস্টেমিক, তাহলে কিন্তু অর্থ উলট পালট হয়ে যায় এবং পরীক্ষার খাতায় তোমরা এই ভুলটা প্রায় করো। আর বায়োস্ট্যাটিস্টিক্স it is a special branch of statistics which deals with different types of data pertaining to biological science. মনে করো যেরকম বার্থ, ডেথ বা সিকনেস এইগুলা। তারপর একটা জিনিস প্রায় জিজ্ঞাসা করে যে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এটা সম্বন্ধে অনেক সময় একটু জানতে চায়, তখন দু একটা এক্সাম্পল বলতে হবে। ভাইটাল স্ট্যাটিস্টিক্সের মধ্যে তোমার মনে করো বার্থ, মর্টালিটি, এই সমস্ত জিনিস থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, ভাইটাল স্ট্যাটিস্টিক্সের মধ্যে কিন্তু মরবিডিটিটা আসবে না, এখানে এই জিনিসটা খেয়াল রাখবে। তারপর আমরা যদি একটু খেয়াল করি এখন যে বায়োস্ট্যাটিস্টিক্সের একটা ইউজগুলা কি, একটা প্রশ্ন প্রায় পরীক্ষা থাকে, হোয়াট আর দ্য ইউজেস অফ বায়োস্ট্যাটিস্টিক্স। দেখো ইউজেস অফ বায়োস্ট্যাটিস্টিক্স, এক নম্বর ছিল কালেকশন অফ ইনফরমেশন ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। অনেকগুলো রাস্তা থাকতে পারে তোমার ডাটা কালেকশন করার জন্য, তার মাঝখানে সবচেয়ে সুন্দর যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা খুঁজে নেব। দুই নাম্বার সিম্পলিফিকেশন অফ হিউজ অ্যান্ড কমপ্লেক্স ডাটা। ডাটাটা যখন আমরা মাঠ থেকে কালেকশন করে নিয়ে আসি তখন দেখা যাবে যে বস্তায় বস্তায় কাগজ থাকে। এত বস্তায় কাগজ তো কেউ দেখতে পারবে না বা দেখতে চাবেও না। আমরা সেই বস্তায় বস্তায় যে ইনফরমেশন থাকবে বা কোশ্চেনিয়ারগুলো থাকবে সেখান থেকে তথ্য নিয়ে আমরা একটা শিটের মধ্যে নিয়ে আসবো। সেই একটা শিটের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা নিজেরা দেখবো বা পলিসি মেকার যারা আছেন তারা দেখতে পারবেন। সেটা হচ্ছে সিম্পলিফিকেশন অফ ডাটা। তিন নাম্বার ফরমেশন অফ হাইপোথিসিসটা সম্বন্ধে আমরা পরে কথা বলবো একটু। চার নাম্বার কমিউনিটি হেলথ ডায়াগনোসিস। নেক্সট মেজারমেন্ট অফ অ্যাসোসিয়েশন বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। তারপর ডিজাইনিং এক্সপেরিমেন্টাল স্টাডি, আর অ্যানালাইজিং ডাটা অ্যান্ড ড্রয়িং কনক্লুশন। ডাটাগুলো আমরা অ্যানালাইজ করবো রুমে নিয়ে আসার পরে, তারপর সেটা আবার কনক্লুজ করবো। একটা শিটের মধ্যে আমরা নিয়ে আসলাম, সেই ডাটাগুলো আমরা কীভাবে সুন্দরভাবে দেখাইতে পারি। আমরা ডাটাটা দেখানোর জন্য সাধারণত আমরা কিছু টেবিল ইউজ করি, আবার কিছু গ্রাফও ইউজ করি, কখনো টেবিল কখনো গ্রাফ। এগুলো হচ্ছে ডাটা কিভাবে প্রেজেন্ট করা যায়, অথবা হোয়াট আর দ্য ওয়ে অফ ডাটা প্রেজেন্টেশন। একটা প্রশ্ন থাকে এরকম, হোয়াট আর দ্য ওয়ে অফ ডাটা প্রেজেন্টেশন। আচ্ছা, আমরা যদি দেখি যে ডাটা কাকে বলে, বা প্রায় থাকে যে ডিফাইন্ড অ্যান্ড ক্লাসিফাইড ডাটা। ডাটার ডেফিনেশন অনেক রকমের আছে, তোমরা বলতে পারো, বিভিন্নভাবে বলতে পারো। তো আমি যেটা বলতেছি এটা সোজা এবং সবগুলা পয়েন্টই কাভার করবে। এইভাবে বলতে পারো, ডাটা মে বি ডিফাইন্ড অ্যাজ র ইনফরমেশন হুইচ ইজ অবটেইনড বাই কেয়ারফুল অবজারভেশন অফ অ্যাট্রিবিউটস অর ইভেন্টস। তাহলে এখানে দেখো অনেক বইয়েও দেখা থাকে র মেটেরিয়ালস, এটা কিন্তু বলা যাবে না, র ইনফরমেশন। র মেটেরিয়ালস বলে আমরা বলবো যেটা কি শুধু ইঞ্জিনিয়ারদের তো রড সিমেন্ট থাকতে পারে, এটা থাকতে পারে। আমাদের তো এরকম র ইনফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট, আমরা বলবো র ইনফরমেশন। আর একটা জিনিস খেয়াল রাখবা, আমরা পরীক্ষার সময় অনেক সময় মানে দুষ্টামি করে স্যাররা জিজ্ঞাসা করে যে ডাটার প্লুরাল কি। আমরা এই ভুলটা দেখি অনেক বড় বড় সিনিয়র টিচারও করে ফেলেন। ডাটা কিন্তু নিজেই প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে ডেটাম, যেমন এজেন্ডাম থাকে, এরকম ডেটাম।
ভুলেও কিন্তু ডাটাস বলবা না কখনো, ডাটা নিজেই প্লুরাল জিনিস। তারপরে যদি আমরা দেখি যে ডাটার ক্লাসিফিকেশনটা কিরকম, রিটেনের জন্য আসলে একটু গুছায় গোছায় লিখতে হবে। ডাটাকে আমরা কয়েকভাবেই ক্লাসিফাই করতে পারি। যেমন প্রথম যদি আমরা ক্লাসিফাই করলাম, মনে করো যে 1 নাম্বার যদি করি অ্যাকর্ডিং টু সোর্স। অ্যাকর্ডিং টু সোর্স হতে পারে প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, টারশিয়ারি ডাটা। প্রাইমারি ডাটা তুমি নিজে নিজে যে ডাটাটা সংগ্রহ করবা সেটা হচ্ছে তোমার জন্য প্রাইমারি ডাটা। মনে করো তোমরা যে আরে বৃষ্টির সময় অথবা অন্য কোনো সময় যে ডাটা কালেকশন করবা নিজেরা, সেইটাই হবো তোমাদের জন্য প্রাইমারি ডাটা। আবার সেকেন্ডারি ডাটা মনে করো অন্যরা কেউ করছিল, অন্য একটা রিসার্চে বা অন্য কোনো অথরিটি করছেন, তাদেরটা যদি আমরা ব্যবহার করতে যাই সেইটা হবে আমাদের জন্য সেকেন্ডারি ডাটা। মনে রাখবা ওদের জন্য ওইটা প্রাইমারি ডাটা, কিন্তু ওদেরটা যদি আমরা ব্যবহার করতে চাই, হেল্প নেই, সেইটা হবে আমাদের জন্য সেকেন্ডারি ডাটা। আর এটা মনে করো টারশিয়ারি ডাটা। এখন কোনো একটা টেক্সট বুক, রিকগনাইজড টেক্সট বুককে যদি আমরা ব্যবহার করতে যাই, ওখান থেকে যদি কোনো আমরা তথ্য নিতে যাই, সেটা হবে টারশিয়ারি ডাটা। এটা রিকগনাইজড টেক্সট বুক, এটা মনে রাখবো তোমরা। আরেক ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি, মনে করো অ্যাকর্ডিং টু বেসড অন প্রসেসিং, ডাটা প্রসেস করার উপরে আমরা ক্লাসিফাই করতে পারি। আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা। আরেকটা ভাবে ক্লাসিফাই করি, এটা এই 3 নাম্বারটা বলতেছে যেটা, এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ক্যারেক্টার, কোয়ালিটেটিভ ডাটা আর কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ তো বুঝতে পারতেছো যে তার কোনো একটা ক্যারেক্টারিস্টিক সেটা মিন করবে, কোনো তার অবস্থাগত অথবা কোনো রকম বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। পরীক্ষার সময় এক্সাম্পল দিতে বলা হয়, হ্যাঁ একটু খেয়াল রাখবো, না কিন্তু এক্সাম্পলটা বের হয় না। তখন আমরা বলতে পারি যে কোয়ালিটিভ ডাটা আমরা করার জন্য সেক্স, রিলিজিয়ান, অকুপেশন বা ইনকাম, এগুলা, তার বা স্যানিটারি স্ট্যাটাসটা কীরকম, এই ধরনের ভেরিয়েবলগুলো যদি আমরা ইউজ করি, সেই যে ডাটাগুলো আসবে সেটা হবে তোমার কোয়ালিটেটিভ ডাটা। আর কোয়ান্টিটেটিভ তো বোঝা যাচ্ছে, কোনো একটা ম্যাগনিটিউড যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। যেমন মনে করো যে ওয়েট ইন কেজি অথবা হাইট ইন সেন্টিমিটার, এইভাবে যদি বলি সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। আর আরেকটা কথা প্রসঙ্গক্রমে বলি, বায়োস্ট্যাটিস্টিক্স যখন বলি, প্লুরাল বায়োস্ট্যাটিস্টিক্স হলো একটা সাবজেক্টের নাম, এটা সাবজেক্টের নাম, তোমার একটা রিলেটেড ইন সাবজেক্ট অফ পাবলিক হেলথ অথবা অন্য কোনো কমিউনিটি হেলথের সাথে রিলেটেড থাকলে আমরা বললাম বায়োস্ট্যাটিস্টিক্স। আর যদি বলে বায়োস্ট্যাটিস্টিক সিঙ্গুলার, এটা যদি প্রশ্নটা একটু পোস্ট গ্রাজুয়েশনে ধরা হয়, তার মতো একটু জেনে রাখো যে সাবজেক্ট হলে বায়োস্ট্যাটিস্টিক্স। আর যদি কোনো একটা সিরিজের ভ্যালু আমরা নেই, যে কোনো একটা ভ্যালু নিলাম, যে তার একটা ক্লাসের ছেলেদের বয়সের গড় নিলাম অনেকগুলা, প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা গড়গুলো হবে এক একটা ভ্যালু বা স্ট্যাটিস্টিক যখন বলবো সেটা হবে একটা আলাদা ভ্যালু। আর যদি একটা সাবজেক্ট মিন করি বায়োস্ট্যাটিস্টিক্স হয়ে যাবে, তখন প্লুরাল হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবে একটু। তারপরে আমরা একটু এখন যাইতে পারি সোর্সগুলো, ডাটার সোর্স। হ্যাঁ, সোর্সগুলো আমরা কোথায় পাইতে পারি ডাটা কালেকশন করার জন্য? এই ধরনের প্রশ্নগুলো রিটেনে থাকে, তোমরা জানো, পড়ছো এগুলা। মেইন সোর্স থাকে সেন্সাস, তারপর তোমার রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টস থাকতে পারে, তারপরে হসপিটাল রেকর্ডস, প্রাইভেট হাসপাতাল বা গভর্নমেন্ট হাসপাতাল, ওদের রেকর্ড থাকে অনেক রকম, ওইখান থেকে আমরা সোর্স হিসাবে ডাটা আনতে পারি ওখান থেকে। তারপর সার্ভে অফ পার্টিকুলার ডিজিজ, আমরা একটা ডিজিজ না যদি নিজেরা সার্ভে করি, সেটাও একটা সোর্স হতে পারে। আর হইতে পারে মনে করো রেকর্ডস ফ্রম মিউনিসিপ্যালিটি, ইউনিয়ন কাউন্সিল অথবা উপজেলা পরিষদ থেকে, ওদের কাছ থেকে যদি রেকর্ড আনি, ওইটা আমাদের সোর্স হিসেবে কাজ করতে পারে, ডাটার সোর্স, অথবা আমরা বলি সোর্স অফ হেলথ ইনফরমেশন। তারপরে ডাটা কালেকশনের কিছু টাইপ আছে, কতগুলো হচ্ছে রেগুলার আর কতগুলো হচ্ছে অ্যাডহক। দেখবো কতক সময় আমরা ডাটা সবসময় যেগুলো রেগুলারলি উঠায় কালেকশন করতেই থাকি, মনে করো হাসপাতালের কিছু ডাটা থাকে যে মান্থলি অথবা উইকলি, তাহলে রেগুলার বেসিসে যখন আমরা ডাটা কালেকশন করব, তখন যে কিছু সোর্স থাকবে রেগুলার সোর্স, যেমন কোনো মানে স্কুলের ছাত্রদের উপস্থিতি উপরে পাঠাইতে হয়, অথবা এখন আমাদের মনে করো যে করোনা ভাইরাসের রিপোর্টগুলো আমরা সিভিল সার্জন পাঠাচ্ছেন ডিজি অফিসে, রেগুলার বেসিসে যখন পাঠাইতে এসে আমরা, সেটা হচ্ছে একটা তোমার একটা এক ধরনের সোর্স। আর একটা হয় অনেক সময় যে আমরা বলতেছি সেটাকে অ্যাডহক বেসিস, এটা সবসময় হয় না, হঠাৎ যখন প্রয়োজন পড়লো তখন যদি আমরা কিছু ডাটা কালেকশন করি, সেটাকে বলা হচ্ছে অ্যাডহক বেসিস। যেমন সার্ভে,
আমরা একটা স্পেশাল কোনো কাজ নিয়ে যদি সার্ভে করি, যে এখন যদি দেখতে চাই যে করোনার আক্রান্ত কতজন একটা হয়ে গেছে আমাদের দেশে, অথবা করোনার ফলে কতজন এফেক্টেড হয়েছে, অথবা করোনার দ্বারা কি পরিমাণ মানুষ বেকার হয়ে গেছে, খণ্ডকালীন যদি আমরা কোনো কিছু করতে চাই, ডাটা কালেকশন করতে চাই, সেটা হবে অ্যাড হক বেসিসে। একটু মনে রাখলে হবে। আর আরেকটা প্রশ্ন থাকে যে সেন্সাস সম্বন্ধে, এটা আলাদাভাবে একটা প্রশ্ন হয়, সেন্সাস কাকে বলে, সেন্সাস কয় ধরনের, বা সেন্সাস থেকে আমরা কি কি হেল্প পেতে পারি, কি কি ইনফরমেশন আমরা পাই থাকি, এটাই সেন্সাস থেকে একটা শর্ট নোট মতো থাকে। এখানে একটা খেয়াল রাখবা, সেন্সাস সাধারণত আমরা তো ডেফিনেশন এগুলো জানি, টাইপসটা দুই ধরনের, একটা ডি ফ্যাক্টো আর একটা ডি জিওর। ডি ফ্যাক্টোটা হচ্ছে এ পারসন ইজ কাউন্টেড at a place where he or she happens to be on the census day or night. এটা হচ্ছে ডি ফ্যাক্টো টাইপ। আরেকটা হচ্ছে ডি জিওর টাইপ। এখানে হয় কি, a person is counted at his or her usual place of residence. আসলে আমরা কিন্তু দ্বিতীয় টাইপ যেটা, এটাই করা হয়। যখন আমরা ডাটা সেন্সাস করতে যাই, আমাদের লোকজন যখন বাড়িতে আসেন, তারা কিন্তু বাড়িতে যাই জিজ্ঞাসা করে যে আপনার বাড়িতে কতজন আছেন, ছেলে মেয়ে যেই থাকুক না থাকুক, সবার ইনফরমেশনটা নিয়ে আসে এখান থেকে। এই টাইপটাই ডিজিও টাইপ। আর আগে যেটা বললাম ডি ফ্যাক্টো, ওইটা সাধারণত করা হয় না। ওইটা হলো যাকে যেখানে পাওয়া যাবে সেই তখনই কালেকশন করা। মনে করো যে রেল লাইন গেল, রেল স্টেশনে কাউরে পাইলো, বা বাস স্ট্যান্ডে পাইলো, স্কুলে পাইলো, যেদিন যেখানে পাওয়া গেলো যাকে, সেইটাই গণনা করা হবে। কিন্তু এটা তেমন ভালো হয় না, যার জন্য আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা ডিজিও টাইপ, সেটাই করে থাকি। তারপরে আরেকটা প্রশ্ন এরকম থাকে যে তুমি ডাটা কালেকশন করতে পারো কিভাবে, হোয়াট আর দ্য মেথড অফ ডাটা কালেকশন। আমরা খেয়াল রাখবো, আমরা আগে বলছি হোয়াট আর দ্য মেথড অফ ডাটা প্রেজেন্টেশন। দুই জিনিস পরীক্ষা প্রায় উল্টাপাল্টা করে ফেলো। ডাটা প্রেজেন্টেশন আমরা একটু আগে বলতেছিলাম যে টেবিলের মাধ্যমে করা যায়, গ্রাফের মাধ্যমে করা যায়। হ্যাঁ, এই সম্বন্ধে আমরা পরে একটু বলবো, টেবিল সম্বন্ধে, গ্রাফ সম্বন্ধে বলবো। আর আরেকটা পর্যায়ে আমরা বলতেছিলাম যে এখন মেথড অফ ডাটা কালেকশন, ডাটাটা আমরা ফিল্ডের থেকে কিভাবে কালেক্ট করে আনবো, প্রেজেন্ট না, প্রেজেন্ট করব কালেকশন করার পর। সাধারণত আমরা কালেক্ট করি, একটা পদ্ধতি আছে। মনে করো এক নাম্বার যদি বলি বাই অবজারভেশন, পর্যবেক্ষণ করে আমরা কিছু তথ্য পাইতে পারি। তারপর দুই নাম্বার মনে করো বাই আস্কিং কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে। এবং আমরা বা তোমরা এই কাজটাই করবা আরএফএসটি প্রোগ্রামের সময় বা ডাটা কালেকশন যখন করতে যাও, তখন তোমরা একটা কোশ্চেনিয়ার সাথে করে নিয়ে যাও। এই কোশ্চেনের ভিতরে কিছু প্রশ্ন সাজানো থাকে, সেই প্রশ্নগুলো করে যখন আমরা আনসারগুলো নিয়ে আসছি, সেটা হচ্ছে বাই আস্কিং কোশ্চেন। আমরা কিন্তু এই মেথডটাই ফলো করব। তাছাড়া আরও আছে মেজারমেন্ট অর কাউন্টিং, হ্যাঁ, কোনো গণাটনা করে অথবা ওজন টোজন মেপেও কিছু তথ্য পাওয়া যায়। তারপরে কিছু তথ্য আমরা পাইতে পারি যে সবগুলা তথ্য কম্বাইন করা একসাথে পাইতে পারি। মনে করো অবজারভেশন এবং আস্কিং কোশ্চেন অথবা মেজারমেন্ট, কাউন্টিং সবগুলো মিলে মিশিয়েও একটা তথ্য আসতে পারে, সেটা হচ্ছে কম্বাইনেশন মেথড। আচ্ছা, আমরা এখন একটু কথা বলবো টেবিলের ব্যাপারে। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা টেবিল, তোমাদের যে খাতাটা বানাবে ইনফরমেশনের জন্য, হ্যাঁ, যে তোমরা ভিজিটে করার পরে অথবা স্টাডি রিপোর্ট যেটা তৈরি করবা, সেই রিপোর্টের মধ্যে তো অবশ্যই কিছু টেবিল থাকবে। সেই টেবিলটা কাকে বলে? আর একটা প্রশ্ন থাকবে টেবিলের কি কি পার্টস আছে, হ্যাঁ, টেবিলের ধরনগুলা কি, এগুলা খুব পরীক্ষার সময় ধরে। আর একটা ভালো টেবিল বানাইতে গেলে, হ্যাঁ, টেবিলের নিয়মটা কি, এটা টেবিল কিভাবে বানাবা, এটা আমরা একটু বলবো। একটা ভালো টেবিলের কিছু ক্রাইটেরিয়া পরীক্ষার সময় খুবই ধরে। এবং সারা জীবনে তুমি যখন পোস্ট গ্রাজুয়েশন করবা বা অন্য কোনো আরো চাকরি বাকরি করবা, উপরে লেভেলে ম্যানেজারিয়াল পোস্টে থাকবা, তখন অবশ্যই একটা টেবিল বানাইতে হবে। এই টেবিলটা কিভাবে বানাইতে হয় সেটা না জানলে কিন্তু লজ্জা পাইতে হবে। আচ্ছা, আমরা দেখি তাহলে টেবিলের মধ্যে যে টাইপস আমরা বলতেছিলাম, কিছু থাকে সিম্পল টেবিল আর কিছু থাকে ফ্রিকোয়েন্সি টেবিল। এই দুই ধরনের টেবিল। আরেকভাবে ভাগ করতেছি আমরা ইউনিভেরিয়েট টেবিল, বাইভেরিয়েট টেবিল এবং মাল্টিভেরিয়েট টেবিল। ইউনিভেরিয়েট যখন একটা ভেরিয়েবল নিয়ে দেখাবে, মনে করো শুধু বয়স, এজ নিয়ে দেখালে একটা টেবিল করলাম, এটা ইউনিভেরিয়েট। আর দুইটা ভেরিয়েবল যদি একসাথে দেখাই, মনে করো এইজ অ্যান্ড সেক্স, একদিকে দেখলাম এইজ আর দিকে সেক্স, দুইটা ভেরিয়েবল দেখালাম, বাইভেরিয়েট হয়ে গেল। আবার যদি কমপ্লেক্স টেবিল হইতে পারে, দুইয়ের বেশি হইলে আমরা বলছি মাল্টিভেরিয়েট টেবিল। আর একটা মজার প্রশ্ন থাকে
যে একটা টেবিলের কি কি পার্টস আছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা এক্সাম্পল আমরা যদি দেখি, আচ্ছা আমরা বলতেছিলাম একটা টেবিল সম্বন্ধে। টেবিলের বিভিন্ন পার্টস আছে একটা টেবিলের, যেমন টাইটেল, টেবিলের নাম্বার, কলাম, রোজ, কলাম হেডিং, ফুটনোট। এই কথাগুলো তোমরা একদমই বলতে পারো না পরীক্ষার সময়। টেবিলের কিছু পার্টসের নামগুলো বললাম। তাহলে আমরা এখন দেখি টাইটেল। দেখো একটা টেবিল যদি এটা হয়, টেবিলে একটা নাম থাকবে। সেই টেবিলে দেখাচ্ছে যে টেবিল ডিস্ট্রিবিউশন অফ দ্য পেশেন্টস অ্যাকর্ডিং টু এইজ। এটা হচ্ছে টাইটেলটা। নাম্বার থাকবে একটা 1 2 3 এরকম টেবিলে একটা নাম্বার থাকবে। তারপর আমরা বলছি আর কি থাকবে, কলাম থাকবে, কিছু কলাম থাকবে, আর কিছু রো থাকবে, তাই না? তারপরে থাকবে তোমার কলাম হেডিং। কলাম যে একটা দিলাম, প্রত্যেকটা কলাম একটা হেডিং থাকতে হবে। মারাত্মক ভুল করো তোমরা। ইভেন আমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে পরীক্ষা নিতে যাই বা এমফিল পরীক্ষা বা এমএস পরীক্ষার সময় এরাও ওই ভুলটা করে। কলাম হেডিংটা দেয় না অনেক সময়। কলাম হেডিং না দিলে কি বোঝা যাবে? মনে করো এখানে তুমি লেখলা, একটা কলাম হেডিংয়ে দিলে সাথে আবার ইউনিটও দিতে হবে। কলাম হেডিং যদি মনে করি লেখা আছে এইজ, মানে এইজটা তো ইনকমপ্লিট হইল, হেডিংটা দিতে হবে উইথ ইউনিট, এইজ ইন ইয়ার্স অথবা এইজ ইন মান্থস, এরকম লিখতে হবে। তো নাকি তুমি যে লেখলা যে এত এত বয়সে একটা তুমি লেখলা, এটা কি বয়সের বছর নাকি মাস, কি করে বুঝবে একটা মানুষে, তাই না? আবার মনে করি যদি আমি লিখতাম উপরে যে মান্থলি ইনকাম, মান্থলি ইনকামটা যদি আমি টাকা নাকি ডলার বা রুপি এটা যদি উল্লেখ করে না দিই, তাহলে কিন্তু যিনি পড়বেন পাঠকের জন্য অথবা যিনি এটা নিয়ে ডিসিশন দেবেন সে কিন্তু বুঝতে পারবে না। তোমরা কিন্তু কলাম হেডিংটা প্রায়ই এই ভুলটা হয়ে যায়, এটা খেয়াল করতে হবে। কলাম হেডিংটা অবশ্যই ইউনিট দিয়ে দিতে হবে সাথে, একক। একক ছাড়া কলাম হেডিং হয়ই না। এবং পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আমরা প্রায় দেখি যে তারা লেখে না, ইউনিটটা লিখতেছে না। টাকা নাকি রুপি নাকি ডলার না লিখলে কি করে হবে? বা ওজনটা যদি আমরা ওয়েট থাকলে এটা কি কেজি নাকি গ্রামে লিখে দিতে হবে, এটা কিন্তু ভুল করবো না। তারপর ফুট নোট থাকে, যদি কোনো টেবিলের সম্বন্ধে কোনো কিছু বলতে হয় নিচে আমরা পয়েন্ট দিয়ে একটা ফুট নোট নিচে লিখে দেবো, এটা এইখান থেকে নেওয়া হয়েছে বা সেকেন্ডারি সোর্স বা টারশিয়ারি সোর্স, এগুলি আমরা একটু ফুট নোট দিয়ে দিতে পারি যদি প্রয়োজন পড়ে। ফুট নোটটা সবসময় নাও থাকতে পারে। আচ্ছা আমরা এখন টেবুলেশনের কিছু ক্রাইটেরিয়াগুলো বলবো, অথবা রুলস অফ টেবুলেশন, অথবা প্রশ্নটা ঘুরে আসে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড টেবিল। মোটামুটি 10টা পয়েন্ট আছে, এগুলো আমরা ক্লাসে আলোচনা করছি, আজকে জাস্ট একটু খেয়াল করো। 1 নাম্বার হলো এ টেবিল শুড বি ক্লিয়ার অ্যান্ড সিম্পল। তাহলে টেবিলটার মধ্যে বেশি হিজিবিজি করার প্রয়োজন নাই, দেখলে মানুষ বিরক্ত হয়ে যাবে। 2 নাম্বার, ইচ টেবিল শুড বি এ ইউনিট, সেপারেট টেবিল শুড বি প্রিপেয়ার্ড ফর ডিফারেন্ট পারপাস। একটা টেবিলের মধ্যে বিভিন্ন রকম তথ্য দিয়ে আমরা বুঝাই করে ফেলবো না। 3 নাম্বার, দি টোটাল, অ্যাভারেজ, পার্সেন্টেজ অ্যান্ড নাম্বার হুইচ আর টু বি কম্পেয়ার্ড শুড বি প্লেসড ক্লোজ টুগেদার। এই জিনিসগুলো আমরা টেবিলের মধ্যে পাশাপাশি কলামে রাখতে পারি, যে কথা আমরা বললাম। 4 নাম্বার, দি গ্রুপিং ইন দ্য টেবিল শুড বি সাচ দ্যাট মেইন গ্রুপ আর সেপারেটেড বাই থিক লাইন। আমরা একটা মোটা লাইন টাইনে দিয়ে একটা টেবিলের নিচে তোমার হেডিং, সাব হেডিং এভাবে একটা দেখা দিলে চোখে সুন্দরভাবে দেখা যাবে। হেডিংটা দেখলো, সাব হেডিং কোনটা, এইভাবে একটা মোটা আন্ডারলাইন করে দিতে পারি আমরা থিক লাইন দিয়ে। 5 নাম্বার, আনইম্পর্টেন্ট ডাটা মে বি গ্রুপড টুগেদার অ্যান্ড প্লেসড ইন আদার্স লিখা লেস ইম্পর্টেন্টগুলো আমরা আলাদাভাবে দেখাতে পারি। 6 নম্বর পয়েন্টটা ছিল দি টেবিল শুড বি গিভেন এ সিঙ্গেল টাইটেল, দি টাইটেল শুড বি সেলফ এক্সপ্লেনেটরি। খেয়াল রাখবা টেবিলের যে একটা নাম থাকে, কিন্তু নামটা কিন্তু সুন্দর হতে হবে, নামটা দেখেই বলতে পারবে যে এটির ভিতরে কি লেখা আছে। সেই জন্য আমরা মানুষের একটা নাম থাকে বা টপিক্সের একটা নাম থাকে, টেবিলের একটা নাম থাকবে। নামটা খুব বড়ও হবে না, ছোট হবে না, এই টেবিলের নাম দেখেই বোঝা যাবে যে সেই টেবিলের কন্টেন্টটা কি। 7 নাম্বার, দি টাইটেল শুড নট টু লং
অর অ্যাম্বিগুয়াস, এই যে বললাম যে নামটা খুব একটা অতি লম্বাও করা যাবে না, আবার খুব বেশি ছোটও করা যাবে না। 8 নাম্বার, দি কলাম হেডিং শুড বি ইন্ডিকেট দ্য ইউনিট। যে আমরা একটু বলতেছিলাম যে ইউনিট অবশ্যই দিতে হবে, এটা কি টাকা নাকি তোমার ডলার অথবা কেজি নাকি গ্রাম, হ্যাঁ এই ওটা ইউজ করতে হবে। নাম্বার 9, ফুট নোট শুড বি গিভেন হোয়েন নেসেসারি। নাম্বার 10, সোর্স শুড বি মেনশনড হোয়েন ডাটা ইজ টেকেন ফ্রম সেকেন্ডারি সোর্স। আমরা একটু আগে বলতেছিলাম যে ডাটার সোর্সগুলো প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টারশিয়ারি সোর্স। যদি আমরা অন্য কারো বা অন্য কোনো বইয়ের বা অন্য কারো রিসার্চের তথ্য আমরা নেই, তাহলে ফুটনোটে লিখে দিব যে এটা আমরা সেকেন্ডারি সোর্স, এটা আমরা ওইখান থেকে নিয়ে গেছি, অথবা টারশিয়ারি সোর্স আমরা অমুক টেক্সট বুক থেকে নিছি। এটা থিসিস কীভাবে লেখা হয় সেদিন আমরা বলবো। এইগুলো লেখার একটা নিয়ম আছে, টেক্সট থেকে নিলে বা অন্য কারোটার ইউজ করলে লেখার কোনো স্টাইল আছে একটা, হ্যাঁ রিভিউ করার সময় আমরা স্টাইলগুলো সম্বন্ধে আমরা ক্লাসে বলছিলাম। হারবার্ড স্টাইল আছে, হ্যাঁ ভ্যানকুভার স্টাইল আছে। অন্তত 2টা স্টাইলের নাম মনে রেখো রেফারেন্স দেওয়ার সময়, ভ্যানকুভার স্টাইল, হারবার্ড স্টাইল। নামটুক মুখ দিয়ে বেরোলে স্যাররা খুশি হয়ে যাবে, নামটা তো বের হয় না। এই ডিটেলস আমরা পরে আরেকদিন আলোচনা করবো।